আমি পার্থপ্রতিম ব্যানার্জি বলছি। আজ আমি যে ব্লগটা তৈরি করছি সেটাতে আমি আপনাদের দেখাবো যে আমরা লাভা থেকে বাসে করে প্রথমে ডামডিং এলাম। ডামডিং থেকে মালবাজার হয়ে আমরা ওখানে একটা গাড়ি রিজার্ভ করলাম এবং তারপর গরুমারা এবং জলদাপাড়া ফরেস্ট কীভাবে ঘুরলাম, শেষে তিস্তা বাজার ঘুরলাম এবং মূর্তি নদীও ঘুরেছি তার মাঝে। এগুলো টোটালি আমরা আজকে আপনাদের দেখাবো। আজ আমরা সকাল 7টায় লাভা থেকে বেরিয়ে ওখানে যে বাস ছাড়ে সেই স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা প্রথমে নামলাম ডামডিং, ভাড়া 160 টাকা। তারপর আমরা ডামডিংয়ে নেমে টোটো ধরে ওই ম্যাজিক গাড়ি, যেটাকে টাটা ম্যাজিক গাড়ি, ওই গাড়িতে 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম মালবাজারে। এসে আমরা কিছু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করলাম। আমাদের 8:30টায় গাড়ি আছে পদাতিক এক্সপ্রেস, তার আগে আমরা ঘুরে নেওয়ার জন্য। মোটামুটি 9:30টার মধ্যে আমরা ওখানে নেমে পড়েছিলাম মালবাজার। খেয়ে টেয়ে পরিষ্কার ফ্রেশ হয়ে নিয়ে আমরা 10:30টা নাগাদ বেরিয়ে পড়লাম একটা গাড়ি ভাড়া করে। আমরা এখন চালসাতে, মালবাজারের পর চালসার দিকে আস্তে আস্তে, চালসায় একটা টুরিস্ট পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখছি। এখন আপনাদের কাছে এই চালসা ভিউ পয়েন্ট থেকে যেটুকু দেখা যায় সেটুকু আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি। রাস্তার পাশে এই ভিউ পয়েন্টটা, এটা আপনাদের দেখাচ্ছি। মোটামুটি চালসা জায়গাটা দেখতে পাবেন, থেকে যতটা আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। এটা পাহাড় থেকে একটু আলাদা স্বাদ। এটা সমতল ভূমি বলতে পারেন, কিন্তু কিছুটা উঁচুতে, মানে আমাদের যে কলকাতার যে সমুদ্র সমতল থেকে যেটুকু উঁচুতে তার থেকে অনেক বেশি উঁচুতে, তাও মোটামুটি সমতলই বলা যেতে পারে। যদিও দেখুন একটা তো স্লোপ তো আছেই, এটা আমি যেখানে দাঁড়িয়েছি একটু উঁচু জায়গা, ওটা কিছুটা ডাউন, এরকম ধরনের আগে হালকা হালকা ছোটোখাটো পাহাড়, নিচেতে সমতল ভূমি, বেশ কিছুটা জায়গা সমতল। এখানে ঘর বাড়ি ইত্যাদি আছে, চাষবাসও হচ্ছে, ধানও চাষ হয়, সমস্ত কিছু চাষ আছে, গাছপালাও প্রচুর। তা এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট থেকে আমাদের ছবিটা নেওয়া হয়েছে। এবার এখান থেকে আমরা চলে যাব সোজা গরুমারা ফরেস্টের দিকে। যেতে যেতে যা পড়বে আপনাদের দেখাবো। এখন গরুমারা আমরা জলঢাকা নদী দেখে এলাম। জলঢাকা নদী দেখে আমি এখন মূর্তি নদীর ধারে চলে এসেছি। এখানে মূর্তি নদী বয়ে গেছে, সাইডে কিছু লোক বেড়াতেও এসছে। এটা এই যে এখানে কিছু রিসর্ট আছে, সরকারি রিসর্ট আছে। আর এই যে জায়গাটা, এই যে একটু দূরে দেখছেন একটা হলুদ রঙের বিল্ডিং, রাস্তার সাইডেই, এটা রাস্তা, তার সাইডে এখানে বুকিং হচ্ছে। জলদাপাড়া বা গরুমারা অভয়ারণ্যে ঢোকার জন্য বুকিং হচ্ছে। আমি এখন 12টা বাজছে, 1টার সময় ওখানে জিপ সাফারি করার প্রভিশন ছিল, কিন্তু একটা জিপেতে 4 জন যেতে পারে। তো আমরা 2 জন আছি, প্রায় 3100-3200 টাকার মতো রেট। তা আরও 2 জন পেলে সাফারি করা যেত। তাছাড়া এই গরমের মধ্যে রোদ্দুরুতে এই দুপুরের শিফটে ওষুধ দেখা যাওয়ার চান্সটাও কম, 1 নম্বর। এমনিই দেখা যায় না, তারপর দেখা যাওয়ার চান্সটাও কম। দুপুরবেলায় সকাল বা বিকেল দিকটা যদিও পাওয়া যায়, বিকেলের দিকে যেমন জল টল খেতে বেরোয় বা সকালের দিকে খাবারের সন্ধানে বেরোয়, তা এখন খুব একটা চান্স নেই। তার থেকেও বড় কথা হচ্ছে কি, আমরা 2 জন আছি, 4 জন যদি শেয়ারিং করে করা যেত তাহলে খরচাটা কিছুটা কমতো। আর আমরা আজই যেহেতু এনজিপি ফিরে যাবো রাত্রিতে, তাই আমরা তাড়াতাড়ি করে
শেষ করে দিলাম। এই যে ব্রিজটা, খুব সরু ব্রিজ মূর্তি নদীর ওপরে। তা আমি ওপরে যে আরও কিছু দেখাচ্ছি আপনাদের প্লেসটা। এখন দেখুন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, নিচের দিকে এসেছিলাম। এখানে একটা টয়লেটও আছে, আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। আপনাদের নদীটা একটু উপর থেকে দেখাবো। খুবই সরু ব্রিজ, জায়গাটা খুব ভালো। এখানে তো এমনি গাছপালায় ভর্তি, এখানে পিকনিক স্পটও। যাই হোক, এখন তো আর পিকনিকের টাইম নয়, তা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। খুবই সরু ব্রিজ, ব্রিজটা দেখুন, অত্যন্ত সরু ব্রিজ। একটা গাড়ি অ্যাট এ টাইম যাবে, একটা গাড়ি পেরোলে তারপরে আরেকটা গাড়ি যেতে পারবে। কিছু দোকান আছে, অস্থায়ী দোকান, বেশ কিছু দোকান আছে অস্থায়ী। চারদিকে রিসর্ট বেশ কিছু আছে, সরকারি রিসর্টও আছে। এখন আমি মূর্তি নদীর মধ্যে চলে এসেছি। দেখুন খুব স্বচ্ছ জল, প্রচুর লোক, বেশ ভালোই লাগবে দিনটা কাটাতে। এখানে প্রচুর লোক বেড়াতে আসে। আমি দেখাচ্ছি আপনাদের কত লোক। সারাদিনই মোটামুটি কিছু না কিছু লোক থাকেই থাকে। আমি দেখাচ্ছি, জলের স্রোত আছে, এগুলো সবই বরফ গলা জল, পাহাড়ের জল। দেখুন জল, স্বচ্ছ জল। কিন্তু আমরা তো বেড়াতে এসে তো এখানে থাকলে আলাদা কথা স্নান করা যেত, কিন্তু এমনি তো এই যে জল দেখুন, জল থাকে ভালোই। মোটামুটি স্নান করা, অনেকে স্নানও করছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীটা যাচ্ছে, বেশ চওড়া আছে নদীটা। আমি ব্রিজটা দেখাচ্ছি, দেখুন ব্রিজটা দেখুন, বেশ ভালোই লাগবে। টাইম পাসিং এলাকা, বেশ টাইম পাসিং করা যাবে। এই দিকেও ব্রিজের সাইড দিকে এই দিকে উঠে গেলে, উপরে চলে গেলে বেশ কয়েকটা থাকার জায়গাও আছে। আমি এখন মূর্তি নদীর ধার থেকে আপনাদের ভিডিও করছি। দেখুন ব্রিজটা দেখুন, এই ব্রিজটা আমি আগেও দেখিয়েছি আপনাদের, আবার আমি পাশ থেকেও দেখাচ্ছি। এদিকে সব দোকানদানিগুলো আছে এই সাইডটা করে, আর অপোজিট সাইডটা গরুমারা ফরেস্ট, নদীটা। দেখুন এখানে একটা গভর্নমেন্টের থাকার জায়গা আছে, মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার। এগুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এটা ওর গেট, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার, জলপাইগুড়ি ফরেস্ট কর্পোরেশন ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যে আপনারা এটা বুকিং করতে পারেন। এই যে এগুলো সবই আপনার মূর্তি নদীর ধারে, আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। মূর্তি ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, যেতে পারেন, যেয়ে ওখানটা বুকিং করতে পারেন। আচ্ছা, গরুমারা ন্যাশনাল পার্কের এই যে মূর্তি বিট, এখানে এই যে বলছিলাম এখান থেকে টিকিট দেয় জঙ্গল সাফারি করার জন্য। আপনারা এখান থেকে এসে জঙ্গল সাফারির জন্য টিকিট নিতে পারেন। 4 জন করে, মোটামুটি 4 জনের 3000 টাকার মতো লাগে। 2 ধরনের থাকে, একটা হচ্ছে 3000 একটু বেশি, একটা 3000 একটু কম। এই 2 ধরনের গরুমারা আর জলদাপাড়া দুটো আলাদা আলাদা আপনারা পাবেন। আর
এটা মূর্তি নদীর একবারে ধারে। আমি এখন একটা চা বাগানের মধ্যে আছি, আপনাদের চা বাগানটা একটু দেখিয়ে দিই। দেখুন দেখুন চা গাছ কিরকম, চা পাতা আমি ভালো করে দূর থেকে দেখাচ্ছি। একটা চা বাগান, এই যে চা বাগানের মাঝে মাঝে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ছায়াদানকারী বৃক্ষ। চা বাগানে এটা মাস্ট, চা বাগানের মাঝে মাঝে ছায়াদানকারী বৃক্ষ থাকতেই হবে। চা গাছ একটানা রোদ্দুর সহ্য করতে পারে না। দেখুন চা গাছগুলো দেখুন কেমন, এগুলো এখনো কাটার পর, পাতা তোলার পর এখনো পাতা খুব একটা বড় হয়নি, অর্থাৎ এখন চা পাতা কাটার টাইম হয়নি। চা বাগানের মাঝে দেখুন রাস্তা চলে গেছে, পিচের রোড একবারে সোজা চলে গেছে। ছায়াদানকারী বৃক্ষ প্রচুর দেখুন। এদিকে ছোট ছোট এগুলো চা পাতা তুলতে যাচ্ছে, হয়তো এদিকে চা পাতাগুলো একটু বড় হয়েছে তার জন্য এদিকে চা পাতা তুলতে যাচ্ছে জুনিয়ররা, এরা কাজ করে, বিভিন্ন পরিচর্যা আছে। দেখুন এই যে ছোটো ছোটো পাতাগুলো রয়েছে, এগুলো হচ্ছে যেটা সবচেয়ে দামি সেটা হচ্ছে এই দুটি পাতা একটু কুড়ি, তা কুড়ি এখনও আসেনি। এই যে ছোট্ট করে দেখছেন, আমি দেখাচ্ছি আরও এই যে কচি কচি, এটা হচ্ছে সবচেয়ে দামি চা পাতা, যেটা সেটা হচ্ছে দুটি পাতায় আর একটি কুড়ি। তা এরকমগুলোকে আলাদা করে বেছে তুলে নেয়, এটা হচ্ছে সবচেয়ে দামি। আর অ্যাজ এ হোল যেটা তোলা হয়, এখানে পাতাগুলো একটু বড় হয়েছে, এগুলো কাটার সময় হয়ে গেছে বা তোলার সময় হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাইন দিয়ে তৈরি করা হয়েছে। আমি পার্থ ব্যানার্জি চা বাগান থেকে আপনাদের জন্য ব্লগ করছি। দেখুন চা বাগান সম্বন্ধে আপনাদের কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ছায়াদানকারী বৃক্ষ দেখতে পাচ্ছেন। আমরা এখন গরুমারা ন্যাশনাল পার্কের গেটের সামনে। আমি আপনাদের গেটটা দেখিয়ে দিচ্ছি। টিকিট এখান থেকে হয় না, টিকিটের তো দেখালাম একটা জায়গা আপনাদের, মূর্তি নদীর পাশ থেকে গরুমারা ন্যাশনাল পার্কের গেট এটা। এর পাশেও ওয়াচটাওয়ার আছে, কিন্তু এটা সাধারণ ব্যবহারের জন্য নয়, পাশ দিয়ে রাস্তা। আমি এখন লাটাগুড়িতে আছি। সাফারির দেখুন সব গাড়ি ছাড়বে, বিভিন্ন রিসর্ট এলো, এই যেগুলো সাফারির জিপ। লাটাগুড়ি ভেহিকলস লাইট ভেহিকলস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লাটাগুড়ি, আমি লাটাগুড়ি রাস্তায় ঘুরছি এখন। তার কারণটা হচ্ছে এটা, আমি লাটাগুড়ি সম্বন্ধে আপনাদের একটা হালকা করে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। লাটাগুড়ি রেঞ্জ ছিল দেখুন, হ্যাঁ এটা দেখুন, এটা
বাঙ্গাল প্যান্ট্রি লাটাগুড়ি। দেখুন এটা হচ্ছে লাটাগুড়ির ফরেস্ট অফিস। আগে এখান থেকে টিকিট কেটেছিলাম। লাটাগুড়িতে মোটামুটি এখন খুব বড় সড়ো, আমি এসেছিলাম বেশ কিছু বছর আগে, কিন্তু এখন খুব যথেষ্ট বড় সড়ো হয়ে গেছে। লাটাগুড়িতে আপনি যদি আসেন, লাটাগুড়িটা অ্যাকচুয়ালি জঙ্গলের একবারে একটা সাইডে, তার এখানে এলে আপনি সব কিছুই পাবেন। প্রচুর রিসর্ট, খাবার হোটেলও প্রচুর। আমিও এখানে খেলাম, যদিও আমার এখানে থাকা হবে না। প্রচুর হোটেল, কোনো অসুবিধা নেই। লাটাগুড়িতে নামুন, চোখ বন্ধ করে চলে আসুন। লাটাগুড়িতে নামুন, যে কোনো একটা হোটেল বা রিসর্টে থাকুন। অত 7-5 কোন রিসর্টে থাকবো, কি করব দেখার দরকার নেই। সোজা কথা, লাটাগুড়িতে চলে আসুন, এসে যে কোনো একটা রিসর্ট উঠে পড়ুন। ওঠার পর আমি ঘুরে ঘুরে আপনাদের লাটাগুড়িটা দেখাচ্ছি। ঢোকার আসুন, এসে এখানে ঢুকে যান। একটা হোটেল দেখে বা রিসর্ট দেখে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো কিচ্ছু অসুবিধা নেই, কিচ্ছু করতে হবে না। আপনার বিভিন্ন জায়গা থেকে টিকিট কাটা, এই কাটা ও কাটা কিচ্ছু দরকার না। আপনি চলে আসুন, এখানে এসে থাকুন, একটু টাইম নিয়ে আসুন, আপনার এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আপনি জঙ্গল সাফারিও করতে পারবেন, ঘুরতেও পারবেন। একটু টাইম নিলে নিজে আস্তে আস্তে ধরে ঘোরার মতো। এখন তো ভেহিকেলস প্রচুর হয়ে গেছে এখানে, আপনি টোটোও পাবেন, অটোও পাবেন, আবার ছোট গাড়িও পাবেন, কোনো কিচ্ছু অসুবিধা নেই। আপনি চলে আসুন, অতএব কোনো অসুবিধার কোনো কারণ নেই। অত চিন্তা করে এদিক সেদিক এটা সেটা কোনো চিন্তা করার দরকার নেই, সোজা চলে আসুন। পার্থ ব্যানার্জি, লাটাগুড়ি থেকে আমি বলছি। দেখুন একটা হোটেল, পথের সাথী হোটেলটার নাম পথের সাথী। আমি আপনাদের দেখেছি, বিশাল বড় হোটেল, পুরোটা আসছে না ক্যামেরাতে একসঙ্গে। রাস্তার উপরেই, মেন রোডের উপরেই। ফোন নাম্বার তো পথের সাথী এর ফোন নাম্বার এখানে পেয়ে গেলেন। লাটাগুড়িতে এটা আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের কোনো রকমের চিন্তার দরকার নেই। আপনারা সোজা লাটাগুড়ি চলে আসুন, বাস এনজিপি থেকে বাস ধরে বা ট্রেন ধরে আপনারা চলে আসুন, নিয়ারেস্ট স্টেশনে নামুন, লাটাগুড়িতে চলে আসুন। এসে আপনারা লাটাগুড়িতে থাকুন। লাটাগুড়ি থেকে এখান থেকেই আপনার থাকার জায়গাও পেয়ে যাবেন, খাওয়ার জায়গাও ভালো পেয়ে যাবেন। দেখুন এটা লেক ভিউ রিসর্ট, ওই যে লেক ভিউ রিসর্ট এই সাইডে পড়বে, এই সাইডে পড়বে। এখানে একটা যেমন বিভিন্ন ধরনের আপনি থাকার জায়গায় পাবেন। ওই যে লেক ভিউ রিসর্ট, এখানে অ্যাডভার্টাইজটা দেওয়া আছে। লেক ভিউ রিসর্টটা উল্টো দিকে, একটু এগিয়ে যে অপোজিট সাইডে, এই যে এটা হচ্ছে লেক ভিউ রিসর্ট। গেটটা দেখাচ্ছি, গেটটা খোলা আছে অর্ধেকটা। প্রচুর রিসর্ট, থাকার কোনো সমস্যা নেই এবং খুব উন্নত মানের জায়গা, সমস্ত কিছু ফেসিলিটি আপনি পাবেন। চারদিকে দোকানে ভর্তি, অতএব আপনার থাকা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রচুর থাকার জায়গা, প্রচুর দোকান। দেখুন সওদাগর রিসর্ট,
একটু দামি রিসর্ট, সৌদাগর রিসর্ট। ফোন নাম্বার দেখুন, গরুমারা ন্যাশনাল পার্ক অপোজিট সাইডেই। ফোন নাম্বারটা দেখে নিন, একটু রেট বেশি, তাও ফোনে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার এখানে প্রচুর হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, সুন্দর সুন্দর এখানকার লোকাল বেতের তৈরি বিভিন্ন জিনিস এখানে বিক্রি হয়। লাটাগুড়িতে নিয়ারেস্ট যারা ট্রাভেল আছে বা বিভিন্ন লোকেরা এগুলো তৈরি করে। এখন এটা ভ্যানিটি ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। লোকাল সাউথ ইস্টার্ন এরিয়াতে যে বেত পাওয়া যায়, ওই বেতের তৈরি। দেখুন একটা টেবিলের স্ট্যান্ড কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটসের দোকান আমি আপনাদের কয়েকটা দেখালাম। প্রচুর হোটেল, রাস্তার অপর সাইডে প্রচুর হোটেল। লোকালও আপনারা ঘুরতে পারেন। আমি এখন গজলডোবা তিস্তা ব্যারেজের সামনে। এটা লাটাগুড়ির থেকে আসা যায়। আপনি শেয়ারিং কার না পেলেও আপনি ভাড়া করে ছোট ছোট টোটো বা ম্যাজিক গাড়িগুলো এগুলো পাওয়া যায়। সেন্ট্রাল ওয়াটার কমিশন, দেখুন এটা হচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজ। যাই হোক দেখাই, এটা তৈরি করেছিল যেসব ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার যেসব, কারণ বহুদিন আগেকার জিনিস বুঝতেই পারা যাচ্ছে। তিস্তা জল ঢাকা মেইন ক্যানাল। এদিকে একটা লক গেট আছে, এই লক গেট দিয়ে এই ক্যানেল দিয়ে জল বেরোয়। এটা একটা লক গেট। এখানে একটা দুটো তিনটে চারটে লক গেট আছে, কিন্তু এদিকে দিয়ে জল তো নাকি শুনছি কোনোদিনই যায়নি। যাই হোক মেন যে লক গেটটা আছে ওই সাইডে, ওটা দিয়ে জল যায়, ওটা দেখাচ্ছি আমি। এখন এই দিকটা করে এসছি যখন দেখিয়ে দিই। খুব সুন্দর জায়গা, তিস্তা জল ঢাকা ওয়াটার ব্যারেজ, খুব সুন্দর জায়গা। আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই দিকে উঠে উপরে যে লক গেটগুলোকে কন্ট্রোল করা হয়। যাই হোক এই দিকটা তো বন্ধই, বলেই দিলাম। এদিকে ক্যানেলে জল ছাড়েনি বা ছাড়া হয়নি, তৈরি হয়েছিল। আর এটা হচ্ছে মেন লক গেট,
বহু বহু লক গেট আছে, দেখতেই পাচ্ছেন। এদিক দিয়ে জল ঢুকছে, কয়েকটা গেট খোলা আছে, বিশাল বড়। এটা মেন লক গেট, এটা দিয়ে বাংলাদেশে তিস্তা জল ঢাকা, এখান থেকে বাংলাদেশে জল ঢুকছে। ব্যারেজটা দেখুন, তিস্তা আর জল ঢাকা, ওইদিকে পাহাড় আর পাহাড়, ওই পাহাড়ি নদীগুলোর থেকে তিস্তা জল ঢাকা ভুটান থেকে আসছে, আর তিস্তা তো সিকিমের ওদিক থেকে আসছে। এসে এই দুটো নদী এক হয়ে এখানে জলটা এই ব্যারেজের সাহায্যে ওর লেভেলটাকে তুলে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এই হচ্ছে ব্যাপার। আমি এখন গজলডোবা তিস্তা ব্যারেজে, দেখুন তিস্তা ব্যারেজে এখানে দুটো গেট খোলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দুটো গেট খোলা আছে, আর দেখুন ওই দিকে একটা গেট খোলা আছে, ওই দূরের দিকে। এটা তো বাংলাদেশে যাচ্ছে, এই জলটা বাংলাদেশের দিকে যাচ্ছে মেন, এটাই হচ্ছে। এইদিকে একটা, আর ওইদিকে একটা চ্যানেল আছে, ওটা বন্ধ বললাম। দেখুন বিশাল বড় ব্যারেজ, তিস্তা ব্যারেজ, ইন্ডিয়ার এটা। গজলডোবা তিস্তা ব্যারেজ, এটা আপনার লাটাগুড়ি থেকে আপনারা আসতে পারেন। দেখুন এখানে মোমোর দোকান করেছে, এটা একটা টুরিস্ট স্পট, পাশে গ্রাউন্ড আছে, খেলা হচ্ছে। তিস্তা ব্যারেজের ধারেই বিশাল মার্কেট খাবার। দেখুন এখানে মোমো পাবেন, ডিমের চপ পাবেন, ডিম সেদ্ধ পাবেন, চিংড়ি বিভিন্ন সাইজের চিংড়ি, বড় চিংড়িগুলো 50 টাকা 60 টাকা করে ভেজে দেবে, 20 টাকা করে চিংড়ি বেসনের বড়া, ছোটো মাছ, চিংড়ি ভাজা, ছোটো চিংড়ি ভাজা, তাছাড়া তো বিভিন্ন খাবার পাবেন। এখানেও যেমন মাছের বাজার আছে, মাছ নিয়ে এসে আপনি নিজে ভাজি নিতে পারবেন কাউকে দিয়ে। বিশাল বড় বাজার। আপনি মানে যদি খাদ্য রসিক হয়ে থাকেন, বিশেষ করে মাছ রসিক, বাঙালি যে মাছ রসিক যদি হয়ে থাকেন, আপনি ডিফারেন্ট টাইপসের মাছ খেতে পারবেন। তার মধ্যে সবচেয়ে বেশিটা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ির অত্যন্ত ভালো মানের চিংড়ি পাওয়া যাচ্ছে 50 টাকা 60 টাকাতে। এখানে আপনি তিস্তা ব্যারেজের পাশে যে মার্কেটটা, এখানে আপনি জিওল মাছ, ঝিনুক, শামুক, যেগুলোকে ছোটো শামুক গুগলি বলা হয়, সব বিক্রি হয়। আবার সবজির দোকানও আছে, খুব ইন্টারেস্টিং। আপনার সময় কীভাবে কেটে যাবে আপনি সবই পাবেন, ডাব, বিভিন্ন ধরনের জিনিস পাবেন। অতএব আপনারা এখানে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে এটাকে ইউজ করতেই পারেন। তিস্তা ব্যারেজ শিলিগুড়ির থেকে ম্যাক্সিমাম 30 কিলোমিটার মতো হবে। যারা খাদ্যরসিক তারা এখানে আসতেই পারেন। বিভিন্ন বড় বড় খাবারের দোকানও আছে, হোটেল আছে এই জায়গাটাতে, একবারে ব্যারেজের ধারে। খুব সুন্দর এলাকা, এখানে আপনি সব রকম জিনিস পাবেন। গজলডোবার পাশেই বোটিংয়ের সুযোগ সুবিধা আছে। বোটিং ঠিক নয়, নৌকা, খেয়া নৌকা বসে আপনারা, প্রচুর লোক যাচ্ছে, মাঝি আছে, মাঝি আপনাকে ঘুরিয়ে দেবে। ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে। প্রায় 5:30 বাজে, আমাদের ট্রেন আছে, তাই আমরা গজলডোবার স্পট ছেড়ে দিয়ে
এখন এনজিপির দিকে রওনা দেব। 8:20-তে ট্রেন আছে, তাই আমরা এখানেই আমাদের ব্লগ শেষ করছি।